আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধে লড়াই করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রধান সামরিক জোট হিসেবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর জন্ম হয়েছিল। জন্মের পর থেকে গত ৭২ বছরে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে সংগঠনটি, কিন্তু ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের যখন বিলুপ্তি ঘটল তখন অনেকেই ধারণা করেছিলেন যে ন্যাটোর প্রয়োজনীয় শেষ হয়ে গেছে, এই সংগঠনটিও ভেঙে দেওয়া হবে। কিন্তু পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলে অস্থিরতায় ন্যাটো আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর ৯/১১ পরবর্তী পরিস্থিতিতে আফগানিস্তানের সামরিক অভিযানে নামে ন্যাটো, কিন্তু দীর্ঘ ২ দশক অবস্থান করেও সংগঠনটি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, বরং অনেকটাই পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান ছাড়তে হয়েছে ন্যাটোকে। এ ঘটনা ৩০টি সদস্য দেশের সামরিক জোটের জন্য ছিল একটি বড় ধরনের সামরিক বিপর্যয়। এখন আবার নতুন করে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়েছে ন্যাটো। কি সেই চ্যালেঞ্জ, তা থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ গত ৩০ নভেম্বর দেয়া এক ভাষণে ন্যাটোর সামনে চলে আসা এই চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তিনি ন্যাটোর সদস্য দেশগুলোর সামনে একটি নতুন কৌশলগত ধারণাও তুলে ধরেছেন। তার এই নতুন ধারণা নিয়ে বর্তমানে ইউরোপ ও উত্তর আমেরিকায় ন্যাটোর সদস্য দেশগুলোর রাজধানীতে চলছে আলোচনা ও বিতর্ক। আগামী বছর স্পেনের রাজধানী মাদ্রিদে ন্যাটোর বার্ষিক সম্মেলনে স্টোলটেনবার্গের এই নতুন কৌশলগত ধারণা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। ২০১০ সালে ন্যাটোর নির্ধারণ করা কৌশলের পর এটি হতে পারে আন্তর্জাতিক ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির নতুন কৌশল। স্টোলটেনবার্গ বলেছেন, ন্যাটোর সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা নিয়ে অব্যাহত চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে। একই সাথে সংস্থাটি রাশিয়ার দিক থেকে পুরনো হুমকির সম্মুখীন হচ্ছে। রাশিয়া ন্যাটোর সদস্য পদপ্রার্থী ইউক্রেনের সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়েছে। এর বাইরেও আরেকটি নতুন হুমকি তৈরি হয়েছে ন্যাটোর সামনে। ২০১০ সালে গৃহীত ন্যাটোর কৌশলগত ধারণাপত্রে নতুন এই হুমকির কথা উল্লেখ করা হয়নি। ন্যাটো মহাসচিব বলেন, নতুন এই হুমকির নাম হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি। স্টোলটেনবার্গ বলেন, চীন আফ্রিকা থেকে আর্কটিক পর্যন্ত সারা বিশ্বে এবং মহাকাল থেকে সাইবার স্পেস সর্বত্রই নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। দেশটি তার সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করে অন্য দেশকে যেমন ভীতি প্রদর্শন করছে, তেমনি নিজেদের জনগণকেও নিয়ন্ত্রণ করছে। এ কারণেই ন্যাটো তার নিরাপত্তা রাডারের আওতায় সবসময় চীনকে পর্যবেক্ষণে রাখছে বলে জানান স্টোলটেনবার্গ। তবে ন্যাটোর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। বিশ্লেষকরা অবশ্য নানাভাবেই বিষয়টিকে দেখছেন। তাদের অনেকের মতে বিশ্ব এখন অনেক দিক থেকেই ছোট হয়ে আসছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের ফরেন পলিসি ইনস্টিটিউটের অধ্যাপক ড্যানিয়েল হ্যামিল্টন মনে করেন, চীন এখন আর দূরের কোনো স্থান নয়। দেশটি এখন ইউরোপের বড় খেলোয়াড় হয়ে উঠেছে। তারা ভূমধ্যসাগর ও বাল্টিক অঞ্চলে সামরিক মহড়া করছে। অনেক বিশ্লেষক মনে করছেন, বাইরের হুমকি ছাড়াও ন্যাটো অভ্যন্তরীণ দিক থেকেও অস্তিত্বের হুমকির মুখে পড়েছে। সংগঠনটির মধ্যে সাম্প্রতিক সময় চলে এসেছে কিছুটা নড়বড়ে ভাব। কোনো সদস্য দেশ চেষ্টা করছে নিজেদের মতো করে চলার। তুরস্ক ১৯৫২ সাল থেকেই ন্যাটোর সদস্য। সংগঠনটির সদস্য দেশগুলোর মধ্যে সামরিক বাহিনীর আকারের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই তুরস্ক দ্বিতীয় স্থানে। দেশটি রাশিয়ার নির্মিত বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র S-400 মোতায়েন শুরু করেছে ২০১৯ সাল থেকেই। এরপরই তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির চুক্তি বাতিল ও দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ন্যাটোর আরেক সদস্য দেশ গ্রিসের সাথে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে নৌ ও আকাশসীমা নিয়ে তুরস্কের বিরোধ চলছে দীর্ঘদিন ধরে। ন্যাটোর প্রতিষ্ঠাতা সদস্য দেশ ফ্রান্স গত সেপ্টেম্বর মাসে গ্রিসের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি অনুযায়ী ফ্রান্স বাইরের যে কোনো হুমকি মোকাবেলায় গ্রিসের পাশে দাঁড়াবে। তুরস্ককে টার্গেট করেই এই চুক্তিটি করা হয়েছে। ফ্রান্সের ইসলাম ও মুসলিম বিদ্বেষী আচরণ নিয়ে দেশটির সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে। সে কারণে ফ্রান্স দাঁড়িয়েছে তুরস্কের বৈরী প্রতিবেশী দেশ গ্রিসের পাশে।
এছাড়া গত সেপ্টেম্বর মাসেই ন্যাটোর গুরুত্বপূর্ণ দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার সাথে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি করে। অকাস নামে পরিচিত এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণে সহায়তা দেবে। এই চুক্তির পর অস্ট্রেলিয়া 12টি সাবমেরিন নির্মাণে এর আগে ফ্রান্সের সাথে করা $66 বিলিয়ন চুক্তি বাতিল করে দেয়। বিষয়টি নিয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়। অকাস চুক্তি সম্পর্কে জার্মানির ফ্রেডরিক এবার্ট স্টিফটাং FES পলিসি ফাউন্ডেশনের গবেষক ইভা ইলোরেট বলেন, চুক্তির ঘোষণার সময়টি সঠিক হয়নি, কারণ একই দিনে ইউরোপীয় ইউনিয়ন ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে তাদের কৌশল ঘোষণা করেছে। এই কৌশলে ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চীনের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে ইইউর এই কৌশলপত্রে। ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তা ইস্যুতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে জোর দেয়ায় তা নিয়েও ইইউর ভেতরে তৈরি হয়েছে বিতর্ক। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরেই ইইউর সামরিকীকরণে বিরোধিতা করে আসছিল। ন্যাটোর এই সদস্য দেশটি 2020 সালের শুরুর দিকে ইইউ ছেড়ে চলে যায়। যুক্তরাষ্ট্র গত অগস্ট মাসে তড়িঘড়ি করে আফগানিস্তান ছেড়ে চলে আসায় তা নিয়েও ইউরোপের মিত্রদের সাথে ওয়াশিংটনের টানাপোড়েন সৃষ্টি হয়। সেনা প্রত্যাহার নিয়ে ইইউ মিত্রদের সাথে কোনো পরামর্শ না করায় সমালোচনার মুখে পড়ে বাইডেন প্রশাসন। এরপরই ইইউর ইতিহাসে প্রথমবারের মতো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা তাদের কৌশলগত পরিকল্পনা নিয়ে গত মাসের মাঝামাঝি সময় বৈঠকে বসেন। ওই বৈঠকে র্যাপিড হাইব্রিড রেসপন্স টিম নামে একটি সামরিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেন প্রতিরক্ষা মন্ত্রীরা। ভূমধ্যসাগরে অভিবাসীদের স্রোত ঠেকানো সহ ইইউর সদস্য দেশগুলোর ভেতরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে তা মোকাবেলা করতে এই ইউনিটকে সেখানে পাঠানো হবে। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে বেলারুশ ও পোল্যান্ড সীমান্তে সম্প্রতি সহিংসতার ঘটনা ঘটে। বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ড ও ইইউর পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয় যে দেশটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসীদের ইউরোপে পাঠিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই তাদেরকে পোল্যান্ড সীমান্তে পাঠিয়েছে। পোল্যান্ড ন্যাটো ও ইইউর সদস্য এবং দেশটিতে রয়েছে ন্যাটোর ঘাঁটি। অন্যদিকে বেলারুশের সাথে রাশিয়ার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। অভিবাসন প্রত্যাশীরা জোর করে পোল্যান্ডে প্রবেশ করতে চাইলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন অভিবাসী হতাহত হন। ইইউর অভিযোগ, রাশিয়ার প্রেসিডেন্ট তার মিত্র বেলারুশকে ব্যবহার করে অভিবাসীদেরকে পোল্যান্ডের মাধ্যমে ইউরোপে প্রবেশ করিয়ে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ ও ভারী অস্ত্র মোতায়েন করার পর ইউরোপের অনেক দেশ সতর্ক হয়ে উঠেছে। 2010 সালের আগে রাশিয়ার সাথে ন্যাটোর সহযোগিতার সম্পর্ক ছিল, কিন্তু 2010 সালে ন্যাটো তার কৌশলগত ধারণাপত্র প্রকাশ করার পর দুপক্ষের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এরপর 2014 সালে রাশিয়া ইউক্রেনের কাছে থেকে ক্রিমিয়া দখল করে নিলে ন্যাটো রাশিয়ার সম্পর্কে চরম অবনতি ঘটে। এর ফলশ্রুতিতে ইউক্রেনে গণবিক্ষোভে রাশিয়াপন্থী সরকারের পতন ঘটে। ইউক্রেনের রাশিয়াপন্থী সরকারের পতনের পর ইইউপন্থী রাজনীতিকরা সরকার গঠন করেন। এই সরকার ইউক্রেনের ন্যাটো ও ইইউ সদস্যপদ লাভের আবেদন করে। রাশিয়া এতে ক্ষুব্ধ হয়ে বলেছে, ন্যাটো সদস্যপদ লাভ হবে ইউক্রেনের জন্য রেড লাইন অতিক্রম করার মতো ঘটনা। কিন্তু ন্যাটো জোট ইউক্রেনকে অংশীদারের মর্যাদা প্রদান করেছে। এতে ক্ষুব্ধ হয়ে রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটায়। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, কোনোভাবেই ইউক্রেনের ন্যাটোর ঘাঁটি করতে দেয়া যাবে না। অন্যদিকে ন্যাটো ও ইইউ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান চালালে তা মস্কোর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। পাল্টাপাল্টি এই হুঁশিয়ারিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইউক্রেন পরিস্থিতি নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়াল বৈঠক করেন, কিন্তু এতে সমস্যার কোনো সুরাহা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ন্যাটো এবং ইইউ এখন চীন ও রাশিয়ার যৌথ হুমকির মুখে পড়েছে। এই হুমকিকে তারা কিভাবে মোকাবেলা করবে তার উপরই আগামী দিনের আন্তর্জাতিক ভূরাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।